বিনা টেন্ডারে কাজ দেয়ার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন বাতিল, অধ্যাদেশ জারি। আওয়ামী লীগ আমলে দেয়া বিদ্যুৎ কেন্দ্রের সম্মতিপত্র এখন প্রযোজ্য হবে না বললেন উপদেষ্টা। 2010 সালের একটা আইন ছিল যেটা দুর্নীতি করার জন্যই করা হয়েছিল। একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইনটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। ওই যেগুলো আগে এলওআই দেওয়া হয়েছিল এগুলো এখন আর বিবেচনার কোনো সুযোগ নাই। 15 বছরের লুটপাটের ক্ষত 2-4 মাসে কাটিয়ে ওঠা সম্ভব নয় মন্তব্য অর্থ উপদেষ্টা। জ্বালানি সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা চালানো কঠিন মত ব্যবসায়ীদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না থাকে, আমরা যদি একটা সিকিউরিটি গ্যারান্টি না পাই, তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। টপ লেভেল লোকজন করাপশন করেছে, তো যেখানে করাপশনটা এমন জায়গায় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে 5 কোটি টাকা 10 কোটি টাকা পায়। 15 বছরে অর্থনৈতিক সেক্টরে যেটা হয়েছে এটা অকল্পনীয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের পেছনে লেগেছে ভারতের গণমাধ্যম, যা স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপির। স্বৈরাচারী দোসররা ফিরে এলে ব্যর্থ হবে সব অর্জন, ময়মনসিংহের সার্জিস। রাষ্ট্র সংস্কারে সরকারকে সব দলের সহযোগিতার আহ্বান ডক্টর কামাল হোসেনের। বিনা টেন্ডারে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহে কাজ দেওয়ার আইন বাতিল করল অন্তর্বর্তী সরকার। বিকেলে এই আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। যদিও এই আইনে করা আগের চুক্তিগুলো বহাল থাকার কথা বলা হয়েছে এই অধ্যাদেশে। এদিকে সকালে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে আওয়ামী লীগ আমলে দেয়া সম্মতিপত্র এখন আর প্রযোজ্য হবে না। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে ঘাটতি, চরম লোডশেডিং, এমন বাস্তবতায় সংকট কাটাতে পাশ হয়েছিল বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন বা বিশেষ বিধান। কিন্তু পরে বিতর্কিত এই বিধানই পরিচিত পায় দায়মুক্তি আইন হিসেবে। আইনটির আওতায় গত 1.5 দশকে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই ইচ্ছামাফিক প্রকল্প দেওয়া হয়েছে পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এমনকি এ নিয়ে আদালতে যাওয়ার অধিকারও খর্ব করা হয়। আর এসব কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের সুরক্ষায় হাতিয়ার হয়েছে আইনটি, এমন কথা বলা হয়েছে বিভিন্ন মহল থেকে। 2010 সালে আইনটি পাশ হয়েছিল মাত্র 2 বছরের জন্য। পরে এর মেয়াদ বাড়ে 4 দফা 2026 সাল পর্যন্ত। তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আইনটি স্থগিতের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। অবশেষে শনিবার পুরোপুরি বাতিল করা হয় বিতর্কিত আইনটি। জারি হয় রাষ্ট্রপতির অধ্যাদেশ। তবে এই আইনের বলে আগের গৃহীত চুক্তি বহাল থাকার কথা বলা হয়েছে। তবে আইনটির বলে আগের নেয়া যে কোনো কার্যক্রম পর্যালোচনা ও সিদ্ধান্ত নিতে পারবে সরকার। এদিকে সকালে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বিশেষ ক্ষমতা আইনে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আওয়ামী লীগ সরকারের দেওয়া সম্মতিপত্র আর প্রযোজ্য হবে না। 2010 সালের একটা আইন ছিল যেটা দুর্নীতি করার জন্যই করা হয়েছিল। একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইনটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। ওই যেগুলো আগে এলওআই দেওয়া হয়েছিল এগুলো এখন আর বিবেচনার কোনো সুযোগ নাই। তিনি আরো বলেন, নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর, বায়ু ও পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনে কার্যকর পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গেল 15 বছরে দেশে যে অকল্পনীয় লুটপাট হয়েছে তার প্রভাবে অর্থনীতির ক্ষত সহসাই শুকাবে না। তবে আগামীতে যেন আর অর্থ পাচার না হয় সেটা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত বাণিজ্য সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। এ সময় ব্যবসায়ী উদ্যোক্তারা জানিয়েছেন, জ্বালানি সংকট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা চালানো তাদের পক্ষে সম্ভব নয়। আর 2026 সালে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি না নেওয়ার পরামর্শ দিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বেরিয়ে আসছে সবল দাবি করা দুর্বল অর্থনীতির নানান চিত্র। ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেও বাধা হয়ে দাঁড়াচ্ছে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গ্যাস বিদ্যুতের সংকট।
এমন পরিস্থিতিতে শনিবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি খাতের অবস্থা, প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার, যেখানে উঠে আসে ব্যবসায়িক নানা প্রতিবন্ধকতার কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না থাকে, আমরা যদি একটা সিকিউরিটি গ্যারান্টি না পাই, তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। বাংলাদেশ ব্যাংকের একটা লোককেও অ্যাকাউন্টেবল করা হয়নি এখন পর্যন্ত। এটা তো ঠিক না। আপনি আমার কম্পিটিটিভনেস নষ্ট করে দিচ্ছেন, নেবারিং কান্ট্রির সাথে আমি হেরে যাচ্ছি। উন্নয়নের নামে দুর্নীতির গ্রাসে পড়া ভঙ্গুর অর্থনীতির ওপর ভর করে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া ঠিক হবে কিনা তা আরেকবার ভেবে দেখার তাগিদ দেন ব্যবসায়ীরা। এলপিসি গ্র্যাজুয়েশনে যদি আমরা যাই দেশ হিসেবে, তাহলে আমাদের দেশের ওয়ে অপারেটিং ড্রামাটিক্যালি পরিবর্তন করতে হতে পারে। আমরা যেখানে টিকে থাকার সংগ্রামে লিপ্ত, বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত ব্যবসায়ীরা, তখন এলডিসি গ্রাজুয়েশন করে আমি গ্রাজুয়েট হয়ে যদি ভাত খাওয়ার ভাত না পাই, তাহলে এই গ্রাজুয়েশনের কোনো অর্থ নাই। দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য করা হচ্ছে দাবি করে বাণিজ্য উপদেষ্টা জানান, এলডিসি থেকে উত্তরণ 2026 সালে নাকি 2030 সালে তা নিয়ে আলোচনা হতে পারে। শ্রমিকের বেসটা অনেক বড়, যারা এই নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে। গত সরকারের চালানো লুটপাটকে অকল্পনীয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি কমা সহ অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে, তবে 3-4 মাসের মধ্যেই অর্থনীতির ক্ষত শুকাবে না। সৎ ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, আর কাউকে লুটপাট ও পাচার করার সুযোগ দেওয়া হবে না। 15 বছরে অর্থনৈতিক সেক্টরে যেটা হয়েছে এটা অকল্পনীয়। আর যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেব সব করে দেবে, কিন্তু আমি বলবো এখন মোটামুটি কিন্তু স্টেবিলিটি আসে। কারাপশন, ব্যাংকিং সেক্টর, এনবিআর এবং স্টোরেজ মানি রিকভারি। আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে ভবিষ্যতে একটু টাকা পয়সা পাচার করতে পারবে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ না কমা ও ব্যাংক ঋণের সুদহার যাতে না বাড়ে সে বিষয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছেন স্বৈরাচারী শেখ হাসিনা। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দলটির চেয়ারপারসনের এক উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন, যারা দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় তাদের বিরুদ্ধে লড়াই চলবে। অন্যদিকে স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, ধর্মের নামেও দেশকে বিভক্ত করার অপচেষ্টা চলছে। লড়াই এখনো শেষ হয়নি। ভারতে বসে বাংলাদেশকে অস্থির করার সর্বোচ্চ চেষ্টা করছে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা। প্রেস ক্লাবের সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি বলেন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে এখনো চক্রান্ত চলছে। এদেরকে প্রতিহত করতে হবে। তারা হিন্দুস্তানের দালাল, তারা ভারতের দালাল। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই দেশটাকে অঙ্গরাজ্য বানাবার হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা প্রস্তুত আছি। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য অভিযোগ করেন, শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে উস্কানি দিচ্ছে। সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। ধর্মের নামে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। গণফোরামের 7ম কাউন্সিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলো এখন ঘটছে বাংলাদেশে, সেগুলোর আমাদেরকে বোঝার জন্য আর একটু গভীরভাবে দেখতে হবে। সড়কে প্রতিদিন বিভিন্ন দাবি নিয়ে যারা আন্দোলন করছেন তাদের পেছনের চালিকা শক্তি আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন নেতারা। একটা অন্য শক্তি এখানে কাজ করছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণফোরামের 7ম কাউন্সিলে বক্তব্যে একথা বলেছেন তিনি। ডক্টর কামাল হোসেন আরও বলেছেন, ডক্টর ইউনূসের সংস্কার উদ্যোগে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত আছে এবং সংস্কার যাতে সুষ্ঠুভাবে হয় তাই সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় গণফোরামের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ঐক্যকে আরো সুসংগত করার জন্য কাজ করে যাবেন এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে আমাদের যা কিছু অর্জন আমরা করতে পারবো। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে আমাদের যে
ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। রংপুর, সিলেট, বরিশালের পর এবার ময়মনসিংহে শহীদ ৫৫ পরিবারকে আর্থিক সহায়তা দিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন। প্রাথমিক যাচাই বাছাই শেষে ডিসেম্বরের মধ্যে আহতদেরও সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শেখ হাসিনার দোসররা ফিরে এলে সব অর্জন ব্যর্থ হবে জানিয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। অনেক স্বজনহারা পরিবার সকালে হাজির হন ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে। ৯২ জনের তালিকা থেকে ৫৫ শহীদের প্রত্যেক পরিবারের হাতে তুলে দেয়া হয় ৫ লাখ টাকার চেক। 4 দিন থেকে এক ফুট আমার ফুটে পানি পাইলো না। অনেক মায়ের বুক খালি হয়েছে। আমার ছেলে শহীদ হওয়ার সাথে সাথে আমার স্বপ্ন শহীদ হয়ে গেছে। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, অভ্যুত্থানের সকল অর্জন ব্যর্থ করার পায়তারা করছে স্বৈরাচারের দোসররা। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। শুধু আর্থিক সহযোগিতা নয়, শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিনা দরপত্রে কাজ দেওয়ার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন বাতিল, অধ্যাদেশ জারি। আওয়ামী লীগ আমলে দেওয়া সম্মতিপত্র আর প্রযোজ্য হবে না জানালেন উপদেষ্টা। বাংলাদেশের পেছনে লেগেছে ভারতের গণমাধ্যম, যা স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত থেকে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপির। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।